শহরের এক কোটিপতি বাবার অহংকারী মেয়ে আলিয়া চৌধুরী, যার দামি গাড়ির সামনে মানুষ ভয়ে রাস্তা ছেড়ে দিত। কিন্তু এক ঝোড়ো রাতে নিয়তির এক নিষ্ঠুর খেলায় সেই বিলাসবহুল গাড়ি যখন মাঝ নদীতে ডুবতে বসল, তখন আলিয়ার সব ধনসম্পদ তাকে বাঁচাতে ব্যর্থ হল। সেই মৃত্যু মুখ থেকে নিজের জীবন বাজি রেখে তাকে টেনে তুলল এক সামান্য রিক্সা চালক রাজু, যার পকেটে টাকার চেয়ে মানবতা বেশি ছিল। কিন্তু রাজু কি জানত যে প্রাণ বাঁচানোর পুরস্কার হিসেবে তাকে উপহার দেওয়া হবে চরম অপমান আর চুরির অপবাদ? ঘৃণা আর কৃতজ্ঞতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে, অহংকারী আভিজাত্যের নাকি এক নিঃস্ব রিক্সাচালকের অদম্য মানবতার? সেদিনও আলিয়া শহরের বাইরে বেরিয়েছিল। ড্রাইভার ছুটিতে ছিল, তাই সে নিজেই গাড়ি চালানোর জেদ ধরল। কারের ভেতরে হালকা মিউজিক বাজছিল আর বাইরের আবহাওয়া হঠাৎ বদলে গেল। বৃষ্টির হালকা ফোঁটা পড়তে শুরু করল। কালো মেঘ যেন আকাশকে গিলে খাচ্ছিল, আর সামনের গ্রামের দিকের কাঁচা রাস্তাটা ঝাপসা হয়ে গিয়েছিল। আলিয়ার শুধু এইটুকুই মনে আছে, একটা জোরালো মোড় আর তারপর হঠাৎ ব্রেক। কিন্তু ব্রেকের আগেই গাড়ির চাকা পিছলে গেল, আর পরের মুহূর্তেই ধাড়াম, গাড়ি সোজা নদীর পাড় দিয়ে নিচে গড়িয়ে গেল। একটা ঝটকা, তারপর দ্বিতীয় ধাক্কা, আর তৃতীয় ঝটকায় কার নদীর ভেতরে গিয়ে পড়ল। জলের ঠান্ডা ঝাপটা তার মুখে লাগল। আলিয়া চিৎকার করার চেষ্টা করল, কিন্তু জল তার মুখে ঢুটে গেল। কাঁচ ভাঙছিল, সিটবেল্ট ফেঁসে গিয়েছিল, আর গাড়িটা ধীরে ধীরে ডুবছিল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তার কানে শুধু জলের শব্দ ছিল, আর হৃৎস্পন্দন বলছিল, আমি মরে যাব। সে মনে মনে ভাবল। সেই মুহূর্তে তার বাবার কথা মনে পড়ল, যে রোজ বলতো, আমার মেয়েকে দুনিয়ার কোনো কিছু ছুঁতেও পারবে না। কিন্তু আজ দুনিয়া তাকে ছুঁচ্ছিল না, দুনিয়া তাকে ডুবিয়ে দিচ্ছিল। নদীর ধারে সেই সময় একটা রিকশা দাঁড়িয়েছিল। সেই রিকশাওয়ালা রোজ শহর থেকে সাওয়ারি ছেড়ে এই রাস্তা দিয়েই বাড়ি ফিরত। তার নাম ছিল রাজু। ছেঁড়া কুর্তার পকেটে কয়েকটা কয়েন ছিল, আর চোখে ক্লান্তি। কিন্তু তার হৃদয়ে এমন এক মানবতা ছিল, যাকে দারিদ্র্যও শেষ করতে পারে না। রাজু যেমনই দাড়িটাকে নদীতে পড়তে দেখল, তার শরীর কেঁপে উঠল। ভিড় দূর থেকে ছুটে এলো। কেউ মোবাইল বের করল, কেউ চিৎকার করল, আরে গাড়ি পড়ে গেছে, কেউ আছে ভেতরে, জল খুব বেশি, যেও না, পুলিশকে ফোন করো। কিন্তু রাজু সেখানে দাঁড়িয়ে থাকল না। সে জুতো খুলে কোনো কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দিল। জলের তোড় ছিল প্রবল, ঢেউ তাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু সে সাঁতরে চলল। সে জানত, যদি আজ সে 1 সেকেন্ডও দেরি করে, তবে একটা জীবন শেষ হয়ে যাবে। রাজু কার পর্যন্ত পৌঁছল। জানলার কাচ ভাঙা ছিল, কিন্তু ভেতরে মেয়েটির নিঃশ্বাস ফুরিয়ে আসছিল। আলিয়ার চোখ খোলা ছিল, সে সাহায্য চাইছিল, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। রাজু কাঁচ আরও ভাঙল, নিজের হাতে চোট পাওয়ার পরোয়া করল না। রক্ত বেরিয়ে এলো, কিন্তু সে হাত থামাল না। সে আলিয়ার সিট বেল্ট টানল, অনেকবার টানল, কিন্তু লক খুলল না। আলিয়া শেষবারের মতো রাজুর দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, আর সাথে একটা মিনতিও, প্লিজ। রাজু তার পুরো শক্তি লাগাল। বেল্টের লক ভেঙে গেল, আর সে আলিয়াকে কোলে তুলে বাইরে টেনে নিয়ে এলো। কিন্তু ততক্ষণ আলিয়ার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। রাজু তাকে নিয়ে ওপরে এলো। ভিড় নদীর ধারে চিৎকার করছিল, বেঁচে গেছে কি, জ্যান্ত আছে, ওরে ভগবান! রাজু আলিয়াকে মাটিতে শোয়াল। সে নিজের কাঁপানো হাতে তার মুখ থেকে জল বের করল। তারপর তার বুকে জোরে জোরে চাপ দিতে লাগল। 1, 2, 3। সবাই শুধু দেখছিল, কেউ এগিয়ে এলো না। রাজু কাঁদতে কাঁদতে বলল, উঠে পড় বোন, উঠে পড়, তোকে মরতে দেব না। আর তখনই আলিয়া জোরে কেসে উঠল। জল বাইরে বেরিয়ে এলো, তার শ্বাস ফিরে এলো। ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল, জ্যান্ত আছে, জ্যান্ত আছে। আলিয়ার চোখ খুলল। সে রাজুকে দেখল, আর ডুকরে কেঁদে উঠল। রাজুর চোখ দিয়েও জল বেরিয়ে এলো, কারণ আজ সে কোনো ধনী মেয়েকে নয়, একজন মানুষকে বাঁচিয়েছিল। কিন্তু সে কি জানত, এই বাঁচানো জীবনটাই আগে গিয়ে তার জীবনের সবথেকে বড় তুফান হতে চলেছে? আলিয়ার শ্বাস ফিরে এলেও তার চোখে তখনও মৃত্যুর ছায়া ভাসছিল। সে কাঁপছিল, তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। ভিড় থেকে কিছু মহিলা এগিয়ে এলেন। কেউ নিজের চাদর খুলে তার শরীরে জড়িয়ে দিলেন। কেউ বলল, আরে এটা তো কোনো বড় ঘরের মেয়ে মনে হচ্ছে। অন্যজন বলল, গাড়ি দেখো, কত দামি।
তৃতীয়জন ধীরে ধীরে ফিসফিস করে বলল, এখন দেখো, রিকশাওয়ালা ফেসে যাবে, পুলিশ কেস হবে। রাজু এসব শুনছিল, কিন্তু সে চুপ ছিল, কারণ তার নজর আলিয়ার ওপর ছিল, সেই মেয়েটি যে এইমাত্র মৃত্যু থেকে ফিরে এসেছে। রাজু ধীর স্বরে বলল, বোন, বলতে পারো কিছু? কিছু মনে আছে? আলিয়া কষ্টে চোখ তুলে তাকাল। তার গলা শুকিয়ে গিয়েছিল, আওয়াজ ভেঙে আসছিল। জল, আমাকে জল। রাজু দৌড়ে পাশের চা দোকানের থেকে এক গ্লাস জল নিয়ে এলো। সে আলিয়ার ঠোঁটে গ্লাস ধরল, যেন কোনো আপনজন। আলিয়া এক ঢোক খেল, আর পরের মুহূর্তেই তার চোখ থেকে জল পড়তে লাগল। সে নিজের জন্য কাঁদছিল না, সে কাঁদছিল এই ভেবে যে এক গরিব রিকশাওয়ালা, যাকে সমাজ রোজ ধাক্কা মারে, আজ সেই তাকে বাঁচিয়েছিল। তখনই দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। গ্রামের দুটো ছেলে দৌড়ে এলো। দিদি, আমরা পুলিশকে ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স আসছে। রাজুর মুখে হালকা চিন্তার ছাপ এলো, কারণ পুলিশ গরিবের জন্য সবসময় ভয়ের বিষয় হয়। অ্যাম্বুলেন্স এলো, দুজন স্টাফ নিচে নামল আর আলিয়াকে স্ট্রেচারে শোয়াতে লাগল। একজন স্টাফ রাজুকে দেখে জিজ্ঞেস করল, এটা আপনি কি? কে বাঁচিয়েছে? ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করে বলল, এই রিকশাওয়ালাটা এই নদীতে ঝাঁপ দিয়ে বাঁচিয়েছে। স্টাফ রাজুকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর এমনভাবে দেখল যেন সে কোনো হিরো নয়, কোনো সন্দেহের পাত্র। স্টাফ কড়া গলায় বলল, আপনি সাথে চলুন, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। রাজুর বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি তো শুধু প্রাণ বাঁচিয়েছি। ভিড়ের এক লোক ফিসফিস করে বলল, দেখলে তো, এবার ফেসে গেল। রাজু বুঝতে পারছিল না যে সাহায্য করা কিভাবে অপরাধ হতে পারে। অ্যাম্বুলেন্স আলিয়াকে নিয়ে চলে গেল, আর রাজু তার পেছনে পেছনে গেল। হাসপাতালে পৌঁছে ডাক্তার আলিয়ার চিকিৎসা শুরু করলেন। অক্সিজেন লাগল, জল বের করা হলো, ইঞ্জেকশন লাগল। আলিয়া অজ্ঞান হতে শুরু করল, আর ঘোরের মধ্যে তার ঠোঁট থেকে শুধু একটা নামই বেরোচ্ছিল, রাজু। ডাক্তার বললেন, এই মেয়েটা খুব কষ্টে বেঁচেছে, যদি 2 মিনিট দেরি হতো তবে। হাসপাতালের বাইরে ততক্ষণে পুলিশ চলে এসেছে। একজন ইন্সপেক্টর রাজুর সামনে এসে দাঁড়াল, কড়া গলায় জিজ্ঞেস করল, নাম? রাজু ভয়কে বলল, রাজু, কাজ রিকশা চালাই সাহেব। ইন্সপেক্টর চোখ পাকিয়ে বলল, তুই সেই নদীর কাছে কি করছিলি? রাজু বলল, আমি বাড়ি যাচ্ছিলাম, তখনই গাড়িটা পড়তে দেখলাম, আমি ঝাঁপিয়ে পড়লাম। ইন্সপেক্টর রেগে গিয়ে বলল, তোর সাহস কি করে হলো গাড়ির কাছে যাওয়ার? কোথাও তুই তো ধাক্কা দিসনি তো? রাজু কেঁপে উঠল, তার আওয়াজ ভেঙে গেল, সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। ভিড় থেকে কিছু লোক যারা হাসপাতাল পর্যন্ত এসেছিল আবার ফিসফিস করতে লাগল, ধনী মেয়ে, কেস তো হবেই, গরিবরাই ফাঁসে। রাজুর চোখে জল ভরে এলো। সে প্রথমবার অনুভব করল, দারিদ্র্যের সবথেকে বড় সাজা এটা নয় যে পেট খালি থাকে, সাজা হলো এটাই যে সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করে না। তখনই আলিয়ার জ্ঞান ফিরল। সে বিছানা থেকে দেখল সামনে পুলিশ, আর মাঝখানে দাঁড়িয়ে রাজু, যার চোখে ভয় ছিল। আলিয়া দুর্বল গলায় বলল, ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর ঘুরল, হ্যাঁ ম্যাডাম, বলুন। আলিয়া কাঁদতে কাঁদতে বলল, এই লোকটা আমার খুনি নয়, এ আমার রক্ষক, এ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। রাজুর চোখ ভরে এলো। আজ প্রথমবার কোনো ধনী ব্যক্তি তার জন্য সত্যি কথা বলল। ইন্সপেক্টর একটু নরম হয়ে বলল, ঠিক আছে, কিন্তু জিজ্ঞাসাবাদ তো হবেই। আলিয়া কাঁপতে কাঁপতে রাজুর দিকে তাকালো আর বলল, তুমি আমার ভগবান। রাজু মাথা নিচু করে নিল আর খুব ধীরে বলল, না বোন, ভগবান নই, শুধু মানুষ। কিন্তু সেই মুহূর্তেই হাসপাতালের গেটে কালো গাড়ির কনবয় থামল। আলিয়ার বাবা বিক্রম চৌধুরী চলে এসেছেন। তার মুখে রাগ আর চোখে তুফান। তিনি সোজা ভেতরে এলেন, আর সামনে দাঁড়িয়ে থাকা রাজুকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর তিনি উঁচু গলায় জিজ্ঞেস করলেন, আমার মেয়ের কাছে এই লোকটাকে? রাজুর শরীর কাঁপতে লাগল, কারণ সে জানত এবার আসল পরীক্ষা শুরু হতে চলেছে। হাসপাতালের ভেতরে যেমনই বিক্রম চৌধুরী ঢুকলেন, পুরো পরিবেশ বদলে গেল। ডাক্তার, নার্স, স্টাফ সবার মুখে হঠাৎ ভয় আর সম্মান একসাথে চলে এলো। কেউ জল আনতে দৌড়ালো, কেউ চেয়ার টেনে দিল, কেউ ফোন লাগাতে লাগল, স্যার এসে গেছেন, স্যার এসে গেছেন। বিক্রম চৌধুরীর নাম শহরে কোনো তুফানের মতো ছিল।
কোটির কোম্পানি, হাজার কর্মচারী আর প্রশাসন পর্যন্ত তার হাত। তিনি যে বিষয়ে আঙুল তুলতেন, মানুষ সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিত। তিনি ভেতরে ঢুকেই বিছানায় পড়ে থাকা আলিয়াকে দেখলেন। তার চোখ লাল ছিল, রাগ থেকেও আর ভয় থেকেও। তিনি মেয়ের মাথায় হাত রাখলেন আর খুব ভারী গলায় বললেন, তুই ঠিক আছিস তো মা? আলিয়ার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, পাপা। বিক্রম চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তার নজর হঠাৎ রাজুর ওপর পড়ল। রাজু এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল। তার জামাকাপড় ভেজা ছিল, হাতে চোট ছিল আর চোখে ভয়। বিক্রম চৌধুরী ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলেন, এটা কে? ইন্সপেক্টর বলল, স্যার এই রিকশাওয়ালা, বলছে ওই নাকি বাঁচিয়েছে। বিক্রম চৌধুরী রাজুকে এমনভাবে দেখলেন যেন সে কোনো নোংরা সত্য। তিনি বাঁকা চোখে বললেন, রিকশাওয়ালা, তুই আমার মেয়ের কাছে কেন দাঁড়িয়ে আছিস? রাজু হাত জোর করে বলল, সাহেব আমি দিদিমণিকে বাঁচিয়েছি। বিক্রম চৌধুরী হঠাৎ তেজ গলায় বললেন, বাঁচিয়েছিস নাকি ফাঁসিয়েছিস? পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ কাঁপতে লাগল। সে কিছু বলার আগেই বিক্রম চৌধুরী বললেন, এত দামি গাড়ি, এত নির্জন জায়গা, আর তুই সেখানেই আছিস? সত্যি করে বল, কিছু করেছিলি তো তুই? রাজুর শ্বাস দ্রুত হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, সাহেব আমি গরিব হতে পারি, কিন্তু মিথ্যেবাদী নই। আমি শুধু বাড়ি যাচ্ছিলাম। বিক্রম চৌধুরী রেগে গিয়ে ইন্সপেক্টরের দিকে তাকালেন। এমন লোকেদের ছেড়ে দাও তোমরা? টাকার জন্য এরা যা খুশি করতে পারে। রাজুর মনে হল কেউ যেন আগুন ঢেলে দিয়েছে। তার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। তখনই আলিয়া দুর্বল গলায় বলল, পাপা ব্যাস করুন। বিক্রম চৌধুরী থামলেন। কি? আলিয়া চোখের জলের সাথে বলল, এই লোকটা আমার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে, নিজের রক্ত ঝরিয়েছে, ও আমার প্রাণ বাঁচিয়েছে। বিক্রম চৌধুরীর রাগ একটু কমল, কিন্তু তার সন্দেহ তখনও ছিল। তিনি বললেন, ঠিক আছে, যদি এটা সত্যি হয় তবে আমি একে ইনাম দেব, অনেক বড় ইনাম। রাজু মাথা নিচু করে নিল। সে ধীরে ধীরে বলল, সাহেব, ইনাম চাই না, শুধু আমাকে চোর ভাববেন না। কিন্তু বিক্রম চৌধুরী পকেট থেকে নোটের বান্ডিল বের করে রাজুর হাতে গুজে দিলেন। এই নে টাকা, আর এখান থেকে বের হ। রাজুর মনে হলো গায়ে বিদ্যুৎ লাগল, তার হাত কাঁপতে লাগল। এই টাকা কোনো গরিবের কাছে অনেক বড় জিনিস ছিল, কিন্তু রাজুর জন্য এটা টাকা নয়, অপমান ছিল। সে ধীরে ধীরে নোটের বান্ডিলটা ফিরিয়ে দিল। সাহেব, আমার সাহায্য বিক্রি করার জন্য নয়। পুরো ঘর চমকে গেল। বিক্রম চৌধুরীর চোখের রাগ উপচে পড়ল। তিনি বললেন, তোর যোগ্যতা কি যে তুই মানা করবি? নে আর পালা। রাজু কাঁপতে কাঁপতে বলল, আমার যোগ্যতা ছোট সাহেব, কিন্তু আমার মন বিক্রি হয় না। বিক্রম চৌধুরী এগিয়ে গিয়ে রাজুর কলার ধরে ফেললেন আর প্রায় চিৎকার করে বললেন, বের করো একে এখান থেকে, এই লোকটা বিশ্বাসের যোগ্য নয়। ইন্সপেক্টর দুই সিপাহীকে ইশারা করল। সিপাহীরা রাজুকে ধরে টেনে নিয়ে যেতে লাগল। রাজুর চোখ ভরে এলো। সে শেষবারের মতো আলিয়াকে দেখল। আলিয়া কাঁদছিল আর সে চিৎকার করে বলল, পাপা প্লিজ, এটা ভুল হচ্ছে। কিন্তু বিক্রম চৌধুরী একটা শব্দও শুনলেন না। রাজুকে ধাক্কা দিয়ে হাসপাতালের বাইরে বের করে দেওয়া হলো। রাজু বাইরে পড়ে গেল। তার হাতের চোট আবার রক্ত বেরোতে শুরু করল। জামা কাপড় ভিজে গেল আর আত্মাও। সে রাস্তায় বসে কেঁদে ফেলল। সে নিজের জন্য কাঁদছিল না, সে কাঁদছিল এই ভেবে যে একজন মানুষের প্রাণ বাঁচানোর পরেও গরিবের পরিচয় শুধু সন্দেহ হয়। আর সেই সময় আলিয়া হাসপাতালের ঘরের বিছানায় পড়ে চোখের জলে শুধু একটা কথাই ভাবছিল, যে আমাকে বাঁচালো তার অপমান আমার সামনে হলো, এখন আমি চুপ থাকি কি করে। রাজুকে হাসপাতাল থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। সে রাস্তায় পড়ল, কিন্তু আসলে যা পড়েছিল তা হল তার আত্মসম্মান। সে ধীরে ধীরে নিজের কেটে যাওয়া হাতটা দেখল। রক্ত বেরোচ্ছিল, কিন্তু ব্যথা হাতে ছিল না, ব্যথা ছিল মনে। রাজু উঠে চুপচাপ হাঁটতে লাগল। মানুষ তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো অপরাধী। কেউ বলল না, ভাই তুই তো বাঁচিয়েছিলি। গরিবের বাহাদুরিতে হাততালি পড়ে না, শুধু তার ওপর সন্দেহ করা হয়। রাজু নিজের রিকশাটা তুলল আর কোনো সাওয়ারি ছাড়াই বাড়ির দিকে রওনা দিল। বাড়ি, এক ছোট্ট কামরা, মাটির মেঝে, টিনের চাল আর কোনায় মায়ের কাশির আওয়াজ। রাজু যেমনই দরজা খুলল, মা দুর্বল গলায় বললেন, রাজু, এসে গেছিস বাবা। রাজু তাড়াতাড়ি নিজের মুখ লুকাল। সে মায়ের সামনে কাঁদতে পারত না। মা তার হাতের তালু দেখে ঘাবড়ে গেলেন। ওরে, এটা হাতে কি হয়েছে? রাজু হাসার চেষ্টা করল। কিছু না মা, শুধু হালকা চোট। মা তার হাত ধরে ফেললেন আর মায়ের চোখ ভরে এলো। তুই মিথ্যে বলছিস,
তুই কেঁদেছিস না? রাজু চুপ করে রইল। মা তার মাথায় হাত রাখলেন, যেমন ছোটবেলায় রাখতেন, আর শুধু এটুকু বললেন, গরিবের ছেলে ব্যথাও চুপচাপ সহ্য করে। রাজুর চোখ দিয়ে জল পড়ে গেল। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আজ আমি একটা মেয়ের প্রাণ বাঁচিয়েছি, কিন্তু সবাই আমাকে চোর ভাবল। মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, বাবা, এই দুনিয়ায় গরিবের সত্যটাও আমিরের সন্দেহের নিচে চাপা পড়ে যায়। রাজু চোখের জল মুছল, কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল আজ গ্রাম থেকে ঋণদাতা আসার কথা ছিল। রাজুর ওপর প্রায় ৫৫,০০০ টাকার ঋণ ছিল, মায়ের ওষুধের জন্য আর ছোট ভাইয়ের স্কুলের ফিসের জন্য। সে অনেক চেষ্টা করেছিল শোধ করার, কিন্তু রোজকার ভাড়া আর পেটের খরচে ঋণ কমত না, বাড়তেই থাকত। বিকেল হতেই মহাজন চলে এলো। নাম ছিল ভোলারাম, কড়া মানুষ, মিষ্টি কথা বলে কোপ মারা লোক। ভোলারাম এসেই বলল, রাজু, টাকা কবে দিবি? অনেক দিন হয়ে গেল। রাজু হাত জোড় করল, ভাই, একটু সময় দিন। ভোলারাম হেসে বলল, সময়? তোর মায়ের সময় নেই বাবা, টাকা বের কর। মায়ের চোখে জল চলে এলো। রাজু রাগ আর অসহায়তায় মাথা নিচু করে নিল। ভাই, আমি দিয়ে দেব, শুধু ২ মাস। ভোলারাম হুমকি দিল, ২ মাস নয়, ২ দিন, না হলে রিক্সা বিকিয়ে দেব আর ঘর থেকে বের করে দেব। রাজুর ভেতরে কিছু যেন ভেঙে গেল। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু গরিবের চিৎকারও কেউ শুনতে পায় না। এদিকে হাসপাতালে আলিয়া বিছানায় ছিল, কিন্তু তার মন রাজুর অপমানে ডুবেছিল। ডাক্তার বললেন, ম্যাডাম, আপনার বিশ্রাম চাই। কিন্তু আলিয়া বলল, আমার বিশ্রাম চাই না, আমার সত্য চাই। সে তার বাবাকে ডাকল। বিক্রম চৌধুরী এলে আলিয়া সরাসরি বলল, পাপা, আপনি ভুল ছিলেন। রাজু আমার প্রাণ বাঁচিয়েছে, আর আপনি তাকে অপমানিত করলেন। বিক্রম চৌধুরী কঠোর গলায় বললেন, আলিয়া, আমি তোর বাবা, আমি তোর শত্রু নই। আমার মেয়ের কাছে কোনো গরিব লোক এলে আমার সন্দেহ হবেই। আলিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি সন্দেহ করেছেন, আর আমি ভরসা করেছি, কারণ ও মানুষ ছিল বাবা। বিক্রম চৌধুরী চুপ হয়ে গেলেন। প্রথমবার তার মেয়ে তাকে আয়না দেখিয়েছিল। আলিয়া আবার বলল, আমি ওর সাথে দেখা করতে চাই, আমি ওকে ধন্যবাদ বলতে চাই, আর ওর অপমান ফিরিয়ে নিতে চাই। বিক্রম চৌধুরী রেগে গিয়ে বললেন, না, এমন লোকেদের থেকে দূরে থাকো। আলিয়ার চোখে জল চলে এলো। সে বিছানায় বসে বসেই বলল, যদি আজ ও না থাকত, তবে আমি জ্যান্ত থাকতাম না, আর আপনি আমাকে বাঁচানো মানুষটাকেও চিনতেন না। কিছুক্ষণ পর বিক্রম চৌধুরী বেরিয়ে গেলেন, কিন্তু আলিয়া সেই রাতেই ঠিক করল, আমি এই ঋণ আর অপমানের সত্য জানবই, আর সেই রিকশাওয়ালাকে তার সম্মান ফিরিয়ে দেব। পরদিন সকালে আলিয়া তার পিএকে ফোন করল, রাজুর বাড়ির ঠিকানা খুঁজে বের করো, আমি ওর সাথে দেখা করতে গ্রামে যাব। আর ওদিকে রাজু ঋণের হুমকি শুনে সেই রাতেই রিকশা নিয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল শহরে আর তার ইজ্জত নেই। সকালের বাতাসে ঠান্ডা ভাব ছিল, আর রাজুর ঘরে এক নিস্তব্ধতা। মা কাশছিলেন, ছোট ভাই বই নিয়ে বসেছিল, আর রাজু নিজের রিকশার সিটে হাত রেখে শুধু একটা কথাই ভাবছিল, এখন শহরে আর কিছু নেই। ঋণদাতা ভোলারাম আবার হুমকি দিয়ে গিয়েছিল। রাজুর কাছে দেওয়ার মতো টাকা ছিল না, আর বাঁচানোর মতো শুধু মা ছিল। মা দুর্বল গলায় বললেন, বাবা, কোথাও যাস না, তুই চলে গেলে আমরা। রাজু মায়ের হাতের তালু চুনল, আর ধীরে ধীরে বলল, মা, আমি পালিয়ে যাচ্ছি না, আমি বাধ্য হয়ে যাচ্ছি। মা কেঁদে ফেললেন। গরিব মা নিজের ছেলেকে আটকাতেও পারে না, আর ছাড়তেও পারে না। তখনই বাইরে গলিতে হঠাৎ একটা গাড়ি এসে থামল। এত বড় আর ঝকঝকে গাড়ি যে গ্রামের বাচ্চারা দৌড়ে দেখতে এলো। লোকে বলল, এটা কে এলো? এত বড় গাড়ি এই গলিতে? কোনো নেতা এসেছে নাকি? রাজু পর্দা সরিয়ে দেখল তো তার বুক কেঁপে উঠল। গাড়ি থেকে একটা মেয়ে নামল, সাদা স্যুট, মাথায় ছোট একটা ব্যান্ডেজ আর চোখে জল। সে আলিয়া ছিল। রাজুর মনে হল যেন স্বপ্ন। সে বাইরে বেরোলে আলিয়া সামনে এসেই হাত জোড় করল, রাজু, আমাকে ক্ষমা করে দাও। রাজু একদম চুপ হয়ে গেল। গ্রামবাসী অবাক ছিল, এক কোটিপতি মেয়ে এক রিকশাওয়ালার সামনে হাত জোড় করছিল। রাজু ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমাকে ফাঁসাবেন না। আলিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল,
আমি আপনাকে ফাঁসাতে নয়, আপনাকে বাঁচাতে এসেছি। রাজু যন্ত্রণায় হাসল। আমাকে বাঁচাতে? আমি তো রোজ মরি ম্যাডাম, দারিদ্র্যে। আলিয়া ধীরে ধীরে ঘরের ভেতরে উকি দিল। মায়ের অবস্থা দেখে তার বুক ফেটে গেল। আপনার মা খুব অসুস্থ। রাজু মাথা নিচু করে নিল। হ্যাঁ, ওষুধের জন্য ঋণ নিয়েছে। এখন মহাজন ঘর কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আলিয়ার মুখ কেঁপে উঠল। সে তার পিএকে ইশারা করল। পিএ একটা ফাইল বের করে বলল, রাজুজি, আপনার পুরো ঋণ কত? রাজু ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম এসব করবেন না। আলিয়া থেমে তার দিকে তাকালো আর সেই কান্নামাখা গলায় বলল, আপনি আমাকে মরা থেকে বাঁচিয়েছেন, এখন আমাকে আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচাতে দিন। রাজুর চোখ ভরে এলো, কিন্তু সে তাও বলল, ম্যাডাম আমি সাহায্য চাই না, আমি শুধু সম্মান চাই। আলিয়া মাথা নাড়ল আর বলল, আমি সেটাই দিতে এসেছি। তখনই আলিয়া গ্রামের মাঝখানে দাঁড়িয়ে উঁচু গলায় বলল, সবাই শুনুন, যাকে আপনারা রিকশাওয়ালা বলছেন না, এ আমার প্রাণ বাঁচিয়েছে। যদিও না থাকতো তবে আজ আমি জ্যান্ত থাকতাম না। গ্রামে নিস্তব্ধতা ছেয়ে গেল। যে রাজুকে মানুষ গরিব ভেবে অবহেলা করত, আজ তারই নাম পুরো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই সময় ভোলারাম মহাজন ভিড় থেকে এগিয়ে এলো। সে বলল, ম্যাডাম, ঋণ এর আছে, টাকা একেই দিতে হবে। আলিয়া তার দিকে তাকালো আর এক একটা শব্দ ভেঙে বলল, ঋণ এর আছে, কিন্তু মানবতা আমার। তারপর আলিয়া তার ব্যাগ থেকে একটা চেক বের করে ভোলারামকে দিল। এই নিন পুরো টাকা, আজ থেকে এই বাড়ির ওপর কোনো ঋণ নেই। ভোলারামের চোখ চকচক করে উঠল। সে চেক নিয়ে পিছিয়ে এল। রাজু তখনই বলল, ম্যাডাম, এটা আমি কিভাবে শোধ করব? আলিয়া তার হাত ধরে নিল। তার হাতে সেই ক্ষতটা ছিল যা নদীতে কাঁচ ভাঙার সময় লেগেছিল। আলিয়া কাঁদতে কাঁদতে বলল, এই ক্ষতটা আমার জন্যে সবথেকে বড় ঋণ রাজু, আর এই ঋণ আমি জীবনভরে শোধ করতে পারব না। রাজুর ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে ধীরে বলল, আপনার প্রাণ বেঁচেছে, এটাই আমার কামাই ছিল। আলিয়া সেই মাটিতে বসে নিজের চোখ মুছল। তারপর সে বলল, রাজু, আমি শহরে ফিরে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা চাই। রাজু জিজ্ঞেস করল, কি কথা? আলিয়া বলল, আপনি রিক্সা ছাড়ুন, আমি আপনাকে আমার কোম্পানিতে চাকরি দেব, সম্মানের চাকরি, আর আপনার মায়ের চিকিৎসা আমার দায়িত্ব। রাজু স্তব্ধ হয়ে গেল। তার মা বাইরে এলেন কাঁপতে কাঁপতে। মা আলিয়ার হাত ধরে ফেললেন আর কাঁদতে কাঁদতে বললেন, মা তুই দিবি? আলিয়া সাথে সাথে মাথা নিচু করল। না মা, আমি দিবি নই, আমি তো শুধু সেই মানুষের মেয়ে যে মানবতা ভুলে গিয়েছিল। তারপর আলিয়া রাজুর দিকে তাকালো আর বলল, আজ আপনি আমাকে জীবন দিয়েছেন, আর আজ আমি আপনাকে আপনার জীবন ফিরিয়ে দিচ্ছি। রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকালো, আর প্রথমবার তার মন থেকে এই আওয়াজ বেরোল, ভগবান, যদি মানবতা এমন হয় তবে দারিদ্র্যও হেরে যায়। আর সেদিন পুরো গ্রাম কেঁদে ফেলেছিল, কারণ প্রথমবার ধনী আর গরিবের মধ্যে টাকার নয়, মানবতার জয় হয়েছিল। যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল তসলিমা ভয়েসকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্ককে সময় দিন।